আমরা আজকে দেখলাম যে এনসিপি থেকে এক ধরনের আলোচনা বা তারা শুরু করছে, সেটি হচ্ছে যে গণভোটের যে ম্যান্ডেট সেটি ভুলে যাওয়া মানে হচ্ছে বিএনপি স্বৈরাচারের দিকে হাঁটছে। মানে তারা বারবার এটা মনে করানোর চেষ্টা করছে যে গণভোটের যে সিদ্ধান্ত সেটি আসলে বাস্তবায়ন করতে হবে। আমরা দেখেছি সংসদ থেকে শুরু করে আরও বেশ কিছু কিন্তু কথা তারা বলেছে। আপনার দৃষ্টিতে আসলে বিষয়টি কেমন? জি, ধন্যবাদ। এটা হচ্ছে যে গণভোটের যেই এই বিষয়টা নিয়ে আপনার অনুষ্ঠানে এর আগেও কথা বলেছি। গণভোটটাই তো আসলে স্বৈরাচারী কায়দায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। গণভোটের তো কোনো সাংবিধানিক ভিত্তি, অন্তত আমি যতটুকু বুঝি সংবিধান বা আইন কানুন, সেখানে গণভোটের কোনো বিধান নাই। ওটা যেটা হয়েছে আপনার রাষ্ট্রপতির একটি আদেশে মনে হয় গণভোটের আয়োজন করা হয়েছে এবং জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটটি আয়োজন করা হলো। এবং আমরা ওই সময় যেটা দেখতে পারলাম যে এনসিপি সহ এখানে একটি কথা বলে রাখা দরকার, যদিও নির্বাচনটা হয়ে গিয়েছে, নির্বাচন শেষ, এখন সরকারও গঠন হয়ে গিয়েছে, কিন্তু এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার ছিল যে এনসিপি বা জামায়াত সহ কিছু দল কিন্তু চাচ্ছিল না নির্বাচনটা হোক। নির্বাচন নিয়ে তাদের মধ্যে এক ধরনের গড়িমসি বা গাইগুই একটা আচরণ ছিল, কারণ তারাই সরকারটা পরিচালনা করছিল। তো যাই হোক, তারা শেষ পর্যন্ত নির্বাচনটা মেনে নিতে বাধ্য হয়েছে। এই সকাল বিকাল নানা কথাবার্তা বলে নির্বাচনেও তারা পার্টিসিপেট করেছে। এখন নির্বাচনটা ধরেন সঙ্গে গণভোটটা ছিল চাপিয়ে দেয়া। ওই মুহূর্তে যদি বিএনপি সহ অন্যান্য দল গণভোটের বিধানটি মেনে না নিতেন তাহলে হয়তো বা দেখা যেত যে নির্বাচনটা হচ্ছে না। তো এই জায়গায় বিএনপি সহ অন্যান্য দল ছাড় দিয়েছে। এখন আমাদের একটা পার্লামেন্ট হয়ে গিয়েছে, নির্বাচনের পরে সরকার গঠিত হয়েছে। এই গণভোটের এই সিদ্ধান্ত মানা হবে কি হবে না, বা সংস্কার কতটুকু আগাবে কতটুকু হবে, এটা নিয়ে আমি মনে করি পার্লামেন্টেই কথা বলাটা বেটার। যেহেতু আমাদের দেশে এখন একটা সংবিধান সম্মত সংসদ আছে, সেই জায়গায় কথাবার্তা হবে, তর্ক বিতর্ক হবে, আলাপ আলোচনা হবে। কিন্তু এর বাইরে এনসিপির লোকজন যেটা বলছে তারা মাঠে নামবে, আন্দোলন করবে, প্রথমত তাদের আমি মনে করি যে এই ধরনের আমি বলবো একটু আজগুবি চিন্তাভাবনা বা বুজরুকি চিন্তাভাবনা বাদ দিয়ে বাস্তবসম্মত চিন্তাভাবনা করা উচিত। এবং রাজনীতিটা কিভাবে তারা দল হিসাবে দাঁড়িয়ে যায়, মানে অন্যের বিটিম না হয়ে নিজেদের পায়ের নিচে মাটি কিভাবে আরো শক্তিশালী করা যায়, রাজনৈতিক দল হিসাবে কিভাবে আরো ভূমিকা রাখা যায়, সেই দিকে তারা বিবেচনা করবেন বলে আমি মনে করি। অবশ্যই আমাদের সাথে যেহেতু এর মধ্যে অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, আমরা তাদের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। কারণ যেমন রতন মাননীয় এমপি এবং একসাথে ফরিদুল হক যুগ্ম সদস্য সচিব এনসিপি। ফরিদুল হক, আপনার কাছে একটু প্রথমে আসতে চাই। আপনারা বলছেন যে গণভোটের ম্যান্ডেট ভুলে যাওয়া বিএনপি স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ। একটু বিস্তারিত বলবেন কেন আপনাদের তাই মনে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ-আলোচক বৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। একটু যে আমাদের টকশোর মধ্যে যদি এরকম শব্দ ভান্ডার থাকতো তাহলে ধরেন আমি এক্সপান্স করার আবেদন জানাইতাম। মারুফ ভাই একটু আগে আমি শুনছিলাম আজগুবি বুজরুকি শব্দগুলো ইউজ করলেন, ঠিক আছে, এগুলো খুব আপত্তিকর শব্দ। হচ্ছে যে প্রক্সি টাইপের কথা বলা, এজেন্সি নাই করে দেওয়া, হ্যাঁ, এগুলো খুবই অবশ্য উনি বলতে পারেন, উনি যেহেতু সরাসরি রাজনীতি করেন না, ওনাদের আবার একটা সুবিধা আছে, ওনারা একটা ছদ্মবেশ ধরে রাখেন। এটা ওনাদের জন্য বেশ সুবিধা, যেহেতু কোনো সরাসরি রাজনৈতিক দলের কোনো পদে ওনারা থাকেন না, তো ওনারা যে কোনো কিছু বলতে পারেন। হ্যাঁ, কিন্তু মানে আমরা কিন্তু মনে রাখা দরকার যে মানুষের এজেন্সি, যে এজেন্সিকে নাই করে দেওয়া হয়েছিল, ফ্যাসিস্টরা যে এজেন্সি নাই করে দেওয়া হয়েছিল, রাজাকারের বাচ্চা বলার পরেই এইখানকার ছাত্র জনতার বিক্ষোভ যেভাবে মানে ছড়িয়ে পড়েছিল, তারপরেই কিন্তু গণ অভ্যুত্থানের সূত্রপাতটা ওইখানে হয়। তো আমরা আসলে আশা করব যে কেউ কারো এজেন্সি নাই করে না দিই। হ্যাঁ, এজেন্সি নাই করে দিলে যেটা হয়, এটা আকারে খুব লাভ হয় না। এমনিতে তো ধরেন বলতে খুব মজা লাগে, এনসিপি, কিংস পার্টি, চিলড্রেন পার্টি, এদের জামাতের বি টিম, এগুলো বলতে খুব মজা, কিন্তু এই তাদেরও এজেন্সি আছে, এটা একটু যাতে আমরা মনে রাখি আর কি। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে, উনি আরেকটা জিনিস বলতেছিলেন যে গণভোট চাপিয়ে দেওয়া। গণভোট তো আমরা চাইনি, গণভোট তো সরকারও চায়নি, গণভোটের দাবি ছিল তো বিএনপি, এবং গণভোটের পক্ষে সবচেয়ে বেশি যারা মার্কেটিং করেছে সেটা বিএনপি সালাউদ্দিন সাহেব। অনেক ভিডিও আছে, এগুলো একটু খুঁজে টুজে দেখেন না, এগুলো দেখলেই পাবে। গণভোট তো আমরা চাইনি। আরটা হচ্ছে যে গণভোটকে আপনি সংবিধানে খুঁজতে যান কেন? গণভোট এখানে আবিষ্কার করছে কারা? যে দলের পক্ষ নিয়ে কথা বলতেছেন সেই দলের যিনি প্রতিষ্ঠাতা, যিনি সামরিক বাহিনী থেকে এসে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে গেছিলেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের অন্যতম
মানে মুক্তিযুদ্ধের যেমন কিংবদন্তি নেতা এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠারও কিংবদন্তি নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করছিলেন এটা, এবং 1978 সালে প্রথম উনি গণভোট করছিলেন। এই গণভোট কি সংবিধানে ছিল? তাই সেই গণভোট ওনাকে কেন করতে হয়েছিল? কারণ উনি একটা বাকশালী কাঠামো থেকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক কাঠামোতে নিতে চেয়েছিলেন। আপনারা কি মনে করেন না যে হাসিনার যে কাঠামো সেটা একটা বাকশালী কাঠামো, ফ্যাসিস্ট কাঠামো? যদি মনে না করেন তাহলে সরি, আপনাদেরকে কিছু বলার নাই। কিন্তু যদি মনে করেন তাহলে আপনাকে তো জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছ থেকে আপনাকে গণতন্ত্রের পথে যাওয়ার জন্য জনগণের কাছে আপনাকে যেতে হবে, এবং সেই যাওয়াটাই হচ্ছে গণভোট। এবং ওই গণভোটের মধ্য দিয়ে জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে আপনি এবার সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন, গঠন করে আপনি বাকশালী কিংবা ফ্যাসিস্ট কাঠামো থেকে আপনি একটা গণতান্ত্রিক কাঠামোর পথে হাঁটেন। এটা একটা পরিষ্কার ম্যান্ডেট। এবং এই গণভোট এত অসুবিধা, তাহলে গণভোটের পক্ষে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কেন হা ভোট চাইলেন? এটা 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 মানে বাংলাদেশের মানুষকে এতই বোকা যে প্রধানমন্ত্রী খুব চাপে পড়ে হা ভোট চেয়েছিলেন। উনি না চাইলে নির্বাচন হতো না। নির্বাচন তো উনি আর প্রফেসর ইউনূস লন্ডন মিটিং এ ঠিক করে রেখেছিলেন জুন মাসে। এটা তো নতুন কিছু না। এগুলো ধরেন বলতে খুব মজা, বলতে খুব ভালো। একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের মেজর কোশ্চেন কিংবা প্রধান কোশ্চেন হচ্ছে বাংলাদেশ কোন কাঠামোতে চলবে। বাংলাদেশ কি আপনি ওই শেখ মুজিব এবং শেখ হাসিনার বাকশালী এবং ফ্যাসিস্ট কাঠামোতে চালাবেন, নাকি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক কাঠামোতে আপনি নেবেন? এই প্রশ্নের সমাধান করা ছাড়া বাংলাদেশকে আপনি অন্য জায়গায় নিতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেই প্রশ্নের সমাধান খুঁজতে জুলাইয়ে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দীর্ঘ নির্যাতন জুলুমের পরে বিএনপি একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান। উনাকে এখন পর্যন্ত আমরা রাষ্ট্র সংস্কার প্রশ্নে, সংবিধান এবং পলিটিক্যাল প্রশ্নে এখন পর্যন্ত ওনাকে কোনো অবস্থান আমরা নিতে দেখিনি। উনি বলুক যে সংবিধান সংস্কার পরিষদ অবৈধ, উনি এসে বলুক। উনি কেন বারবার সালাউদ্দিন সাহেবকে ঠেলে দিচ্ছেন? সালাউদ্দিন সাহেব এখানে প্রতিদিন ধরেন গোজামিল দিচ্ছেন। উনি নিজে এটার পক্ষে ওকালতি করেছেন, নিজে এটার পক্ষে ছিলেন, এখন এসে বলে এটা সংবিধানের মধ্যে নেই। ইভেন উনি এটাকে অবৈধ পর্যন্ত বলছেন, যেটাকে জনগণ রায় দিয়ে দিয়েছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের রায়ের উপরে কোনো বৈধতা নেই। আপনি যদি বৈধতার প্রশ্ন খোঁজেন তাহলে তো গণ অভ্যুত্থানই অবৈধ। সকল কিছু গণ অভ্যুত্থানের পরে যা করেছেন আপনি সব অবৈধ। আপনি কোন সংবিধানের ভিত্তিতে আপনি জুলাই সনদ করেছেন? জুলাই সনদে 48টা অনুচ্ছেদ আপনি পরিবর্তন করবেন এটা বলেছেন, এটাতে আপনারা সাইন করেছেন, সরকার এটাকে ফ্যাসিলিটেট করেছে, সংসদ ভবনের সামনে গিয়ে আপনারা সাইন করেছেন। এটার কি বৈধতা আছে সংবিধানের মধ্যে? এটা কোনো বৈধতা নেই। এটার বৈধতার জায়গাটা হচ্ছে জনগণ এটার পক্ষে আছে কিনা। আপনার গণ অভ্যুত্থান কখনোই সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে হয় না। সংবিধান যখন ফেইল করে তখন গণ অভ্যুত্থান হয়, এবং গণ অভ্যুত্থানের পরে একটা সুপ্রা কনস্টিটিউশনাল সিচুয়েশন তৈরি হয়।